আন্দামান থেকে নেতাজি বিমানে করে গেলেন ব্রহ্মদেশে। ভারতীয় স্বাধীনতা লীগ, অস্থায়ী সরকার এবং আজাদ হিন্দ ফৌজের সুপ্রিম কমান্ডের হেডকোয়ার্টার্স সরিয়ে নিয়ে এলেন রেঙ্গুনে 1944-এর জানুয়ারির প্রথম সপ্তাহে। দুটি হেডকোয়ার্টার্স স্থাপিত হলো, একটি প্রতিষ্ঠিত হলো রেঙ্গুনে, অন্যটি অর্থাৎ পশ্চাৎবর্তী হেডকোয়ার্টার্স রইল সিঙ্গাপুরে। সরকার, লীগ ও আইএনএ সহ নেতাজির হেডকোয়ার্টার্স সরিয়ে আনা সৈন্য চলাচলের পক্ষে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবলমাত্র সীমান্তটি ভারতকে ব্রহ্মদেশ থেকে পৃথক করে রেখেছে। ভারতের পূর্ব প্রবেশপথ নেতাজি ও তাঁর পরিচালনাধীন আজাদ হিন্দ ফৌজের নাগালের মধ্যে। এখন বাকি শুধু রইল মাতৃভূমি থেকে ব্রিটিশদের উৎখাত করার জন্য আঘাত হানার উপযুক্ত মুহূর্তটি স্থির করে নেওয়া। অতএব ব্রহ্মদেশকে তিনি তার অভিযানের একটি অতি শক্তিশালী ঘাঁটিতে পরিণত করতে চান এবং সেদিকেই তিনি তার মনোযোগ ও কর্মশক্তি কেন্দ্রীভূত করলেন। ব্রহ্মদেশকে তিনি একটি উঁচু মঞ্চরূপে ব্যবহার করে ভারতে ইংরেজদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের টুটি চেপে ধরতে উদ্যত হলেন। আজাদ হিন্দ ফৌজ ব্যাটালিয়নগুলি কদম কদম সীমান্তের দিকে এগিয়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছে দেখে ব্রহ্মদেশের ভারতীয়দের মধ্যে উৎসাহের বন্যা বয়ে যেতে লাগল। নেতাজির যুদ্ধ তহবিলে ব্রহ্মের ভারতীয়দের কাছ থেকে অর্থ সংগ্রহ শুরু হলো। রেঙ্গুনে নেতাজি ভান্ডার কমিটি গঠিত হলো। স্বাধীনতা যুদ্ধে সর্বস্ব ত্যাগের জন্য নেতাজির প্রকাশ্য আবেদন এক প্রচণ্ড উন্মাদনার সৃষ্টি করল। সভা সমিতিতে তাকে যে মালা দেওয়া হতো, নিলামে সেগুলি তিনি বিক্রি করে দিতেন। শ্রোতারা 1 লাখ, 2 লাখ, এমনকি 5 লাখ টাকা দিয়েও সে সকল মালা সংগ্রহ করত। রেঙ্গুনের নাগরিক মিস্টার হাবিব তার জমি জমা, ঘরবাড়ি, হীরা জহরত সব মিলিয়ে 1 কোটি টাকারও বেশি দান করে সবাইকে বিস্মিত করেছিলেন। বিচিত্র রকমের এ সকল দান সম্পর্কে নেতাজি রসিকতা করে বলতেন, ওটা হচ্ছে হাবিব মিক্সচার, এবং সকল ভারতীয়ের কাছে এই মিক্সচারের সুখ্যাতি করতেন। হাবিব তার পার্থিব সকল সম্পদ দান করেই ক্ষান্ত হননি। নেতাজির নির্দেশে কাজ করার এবং সেজন্য প্রয়োজন হলে জীবন বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন। রেঙ্গুনের শ্রীমতী হেমরাজ বেতাই তার সকল সম্পদ নেতাজির হাতে তুলে দিলেন। এদের আত্মত্যাগের স্বীকৃতি হিসাবে নেতাজি এদের সেবক-ই-হিন্দ পদক দিয়ে ভূষিত করেন। সামগ্রিক যুদ্ধ প্রস্তুতির পথে নেতাজি মন্ত্রিসভা ও লীগ সংস্থা সম্প্রসারিত করলেন। সরকারের ভিত্তি সুদৃঢ় করার জন্য তিনি সরবরাহ, জনশক্তি ও রাজস্ব দপ্তরে নতুন মন্ত্রী নিয়োগ করলেন। সরকার মোটামুটি কর্মনীতি স্থির করে দিতেন। সেসব নীতিকে প্রাত্যহিক কার্যকলাপের মধ্য দিয়ে রূপ দিতেন লীগ তার শাখা প্রতিষ্ঠানগুলির মারফত। অতএব নেতাজি লীগ হেডকোয়ার্টার্সে বিভাগের সংখ্যা বাড়িয়ে করলেন 24। সিঙ্গাপুরে এই সংখ্যা ছিল 12। নেতাজি তার হেডকোয়ার্টার্স ব্রহ্মদেশে সরিয়ে আনার অব্যবহিত পরেই সামরিক অভিযান শুরু করার আয়োজন সম্পূর্ণ হয়ে গেল। আজাদ হিন্দ ফৌজকে মালয় থেকে থাইল্যান্ড ও ব্রহ্মদেশের ওপর দিয়ে সোজা ভারত সীমান্তের দিকে নিয়ে যাওয়া হলো। তারপর এলো সেই রোমাঞ্চকর সংবাদ, ভারতের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে আজাদ হিন্দ ফৌজ অস্ত্রাঘাত করেছে, প্রথম গুলিগোলা ছুঁড়েছে। 1944-এর 4 ফেব্রুয়ারি আরাকান রণাঙ্গনে তাদের এই সংগ্রাম সফল হলো। আজাদ হিন্দ ফৌজের ইতিহাসে 18ই মার্চ তারিখটি স্মরণীয়। এই স্মরণীয় দিনটিতে আজাদ হিন্দ ফৌজ সীমান্ত অতিক্রম করে ভারতের পবিত্র ভূমিতে দাঁড়ালো। এই ঐতিহাসিক ঘটনাটির সংবাদ বিশ্ববাসীকে জানালেন নেতাজি নিজেই 21শে মার্চের সাংবাদিক বৈঠকে তার এক নাটকীয় ঘোষণায়। প্রত্যেকটি মাসেরই 21 তারিখ পূর্ব এশিয়ার ভারতীয়দের কাছে পবিত্র, কেননা 1943-এর অক্টোবরের ওই তারিখটিতেই নেতাজি পূর্ব এশিয়ায় আজাদ হিন্দের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার যুদ্ধ চলছে প্রচণ্ড গতিতে। আজাদ হিন্দ ফৌজ তখন যুদ্ধ করছে ব্রহ্ম ভারত সীমান্তের 8টি রণক্ষেত্রে। যুদ্ধ করছে তারা ইম্ফলের সমতল ভূমিতে, কোহিমার আশেপাশে। কর্নেল এস এ মালিকের পরিচালনাধীনে
আজাদ হিন্দ ফৌজের একটি সেনাদল ভারতীয় এলাকার গভীরে প্রবেশ করল এবং ব্রিটিশ শাসকদের হাত থেকে ভারত ভূমির একটি অংশের মুক্তি লাভের নিদর্শন হিসাবে 1944-এর 14 এপ্রিল মণিপুরের মৈরাঙে ভারতের জাতীয় ত্রিবর্ণ পতাকা উত্তোলন করল। আজাদ হিন্দ ফৌজ ভারত ভূমির যে স্থানটিতে ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা প্রথম উত্তোলন করেছিল সেই স্থানটি আজও পবিত্র হয়ে আছে। আজাদ হিন্দ ফৌজের শহীদদের উদ্দেশ্যে নিবেদিত একটি স্মৃতিস্তম্ভ সেখানে স্থাপন করা হয়েছে। মৈরাং আজ সকল ভারতবাসীর কাছে এক পবিত্র তীর্থস্থান।